দেখাবো। তো বর্তমান রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতেই কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন চলছে। কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করে জমা করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে তোমাদের কৃষক বন্ধু যেটা স্কিম সেটার কিন্তু তোমরা টাকা পাবে না। এই ফর্মটি অবশ্যই সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে। তো রাজ্যের প্রত্যেকটা জেলার থেকেই এই ফর্মটি বর্তমানে ফিল আপ চলছে। তো এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে সেটাও তোমরা জানবে এবং কী করে ফিল করবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তো এই ফর্মে ভুল করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। যে সুযোগ সুবিধা তোমরা কৃষক বন্ধু থেকে পাবে সেটা কিন্তু আর পাবে না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটি দেখতে থাকো, প্রতিটি বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো ভিডিওটা একদম স্কিপ করবে না। তো প্রথমে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু আইডি নাম্বার। তো কৃষক বন্ধু যেটা আইডি নাম্বার সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সেটা কৃষক বন্ধু তোমাদের যেটা কাজ সেটাতে কিন্তু তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে। এরপরে তথ্য বিবরণ, এই বিবরণগুলো তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। প্রথমে থাকবে সুবিধাভোগীর নাম অর্থাৎ উপভোক্তার নাম, অর্থাৎ যার নামে কৃষক বন্ধু রয়েছে এবং যার নামে তোমরা এই ফিল্ড ভেরিফিকেশন করছো ওনার নামকে তো প্রথমে এখানে তোমাদের উল্লেখ করতে হবে। তোমরা চাইলে বাংলাও করতে পারো এবং ইংলিশও তোমরা ফিল করতে পারো। এরপরে দেখো পিতা, স্বামী, অভিভাবকের নাম। আবেদনকারীর পিতার নাম উল্লেখ করতে হবে এখানে, এবং আবেদনকারী যদি একজন মহিলা হয় সেক্ষেত্রে ওনার স্বামীর নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে এখানে পিতার নাম উল্লেখ করতে হবে। তারপরে ঠিকানা উল্লেখ করতে হবে তোমাদের A to Z। যেমন প্রথমে থাকবে তোমাদের ডিস্ট্রিক্ট, এরপরে ব্লক, গ্রাম পঞ্চায়েত নেম এবং মৌজা। এটা কিন্তু প্রত্যেকটাই তোমাদের উল্লেখ করতে হবে সঠিকভাবে। আবারও বলছি, বাংলাও তোমরা ফিল করতে পারো অথবা ইংলিশেও কিন্তু তোমরা ফিল করতে পারো, তবে ইংলিশটা কিন্তু বেটার হবে আমার মতে। এরপরে দেখো, এরপরে সুবিধাভোগীর বিবরণ। সুবিধাভোগীর বিবরণ উল্লেখ করতে হবে আবেদনকারীর। তো প্রথমে থাকবে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস কিন্তু তোমাদের ফিল করতে হবে। প্রথমে তোমাদের 4 ক তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকের শাখার নাম। তো প্রথম বক্সেই ব্যাংকের শাখার নাম উল্লেখ করতে হবে। এবং তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমার 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ব্যাংক আমার কৃষক বন্ধুর সাথে যুক্ত আছে সেই ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করিনি, যেটা বর্তমান আলাদা একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আমার ডিবিটি করা আছে, তবে আমি কোন অ্যাকাউন্টটা এখানে দেবো? দেখো, যে ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি তোমাদের কৃষক বন্ধুতে রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের দিতে হবে। অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু তোমরা এখানে দিতে পারছো না। যে অ্যাকাউন্ট অলরেডি তোমাদের কৃষক বন্ধুতে অন্তর্ভুক্ত আছে সেই অ্যাকাউন্টে দিতে হবে। এরপরেই রয়েছে, তো প্রথমে ব্যাংকের ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখার নাম উল্লেখ করার পর তারপরে তোমাদের দিতে হবে ব্যাংকের IFSC কোড। সেই কোডটা কিন্তু সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তারপরে তোমাদের সঠিকভাবে দিতে হবে। এরপরে আধার সংযুক্ত মোবাইল অর্থাৎ আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক যুক্ত আছে সেই ফোন নাম্বারটাকে তোমাদের এখানে দিতে হচ্ছে। এরপরে দেখো বলা আছে আধার নাম্বারটা উল্লেখ করতে হবে। আধার নাম্বার উল্লেখ করবে। এরপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার যেটা রয়েছে, ভোটার আই কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার সেটা উল্লেখ করবে। এবং এসি নাম্বার, এসি অর্থাৎ অ্যাসেম্বলি কি আছে সেই অ্যাসেম্বলির নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমাদের বিধানসভার নাম্বার কত সেই নাম্বারটা উল্লেখ করতে হবে। এরপরে পার্ট নাম্বার অর্থাৎ সেই বিধানসভার কত অংশে তোমরা বসবাস করবা, তোমাদের অংশ নাম্বার কত সেটা উল্লেখ করতে হবে। এরপরে সিরিয়াল নাম্বার অর্থাৎ সেই অংশের নতুন যে ভোটার লিস্ট 2026 সেই ভোটার লিস্ট অনুযায়ী আবেদনকারীর কত নাম্বারে সিরিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারটা উল্লেখ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো প্রথমে ভোটার কার্ড নাম্বার, এরপরে অ্যাসেম্বলি নাম্বার উল্লেখ করবে, এরপরে সেই অ্যাসেম্বলির পার্ট নাম্বারটা উল্লেখ করবে, অংশ নাম্বার, এরপরে সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার 2026 সেই নাম্বারটা কিন্তু উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে দেখো SIR ASDDতে নথিভুক্ত বা তালিকাভুক্ত পাওয়া গেছে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, না নো করতে হবে। ধরো 2026 ভোটার লিস্টে নাম ওঠেনি, সেটা সেখানে দেখাচ্ছে যে অ্যাবসেন্ট বা শিফটেড বা ডেড বা ডুপ্লিকেট, এ ধরনের যদি কোনো কারণে নতুন ভোটার লিস্টে নাম না উঠে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। যদি সেটার সমস্যা হয়নি তাদের ক্ষেত্রে এখানে তোমরা নো করে দেবে। বোঝা গেল এটা? এরপরে দেখো যারা SIR এর নাম বাদ পড়ে গেছে এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে এবং সেটা কিন্তু এখনও পেন্ডিং আছে, সেটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, 8 নম্বরে করে ইয়েস করে দেবে। তো বাকিদের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখানে নো করে দেবে। এরপরে যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে CAA-তে এখনও যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে ইয়েস লিখে দিতে হবে এবং বাকিদের এটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখানে নো করে দিতে হবে। এরপরের অপশন রাখো 9 নম্বর, যদি আবেদনকারী PM কিষাণের সুবিধাভোগী হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, আর যদি PM কিষাণের সুবিধাভোগী নয় সেক্ষেত্রে এখানে নো করে দিতে হবে। এরপরে প্রধান পেশা, আবেদনকারীর পেশা কী আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আবেদনকারী যদি একজন কৃষক হয় সেক্ষেত্রে ফার্মার দিতে হবে, এবং অন্য কোনো যদি পেশার সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে অন্য কোনো তোমরা এখানে উল্লেখ করতে পারো। এরপরে দেখো চাষযোগ্য জমির বিবরণ,
চাষযোগ্য জমির বিবরণ এখানে উল্লেখ করতে হবে। তো প্রথমে থাকবে জেল নাম্বার, JL নাম্বার। তো তোমাদের জানিয়ে রাখি যে নাম্বারগুলো তোমাদের এখানে উল্লেখ করতে হবে প্রত্যেকটাই লেটেস্ট হতে হবে। আর সেটা পাওয়ার জন্য বাংলার ভূমি অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের যে পর্চা, সেখান থেকে তোমাদের ডিটেলসগুলো সেখান থেকে নিয়ে তোমাদের এখানে ফিল করতে হবে। তো সেটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আমি সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেবো। তো প্রথমে JL নাম্বারটা তোমাদের ফিল করতে হবে। যে পর্চা রয়েছে সেই পর্চাতে তোমাদের JL নাম্বার রয়েছে, সেই নাম্বারটা তোমাদের এখানে ফিল করতে হবে 1 নম্বরের ঘরে, 11 ক নাম্বারের ঘরে। বোঝা গেল? এরপরে খতিয়ান নাম্বার তোমাদের উল্লেখ করতে হচ্ছে 11 খ। এখানে খতিয়ান নাম্বার উল্লেখ করতে হবে। যদি কারো একাধিক খতিয়ান থাকে সেক্ষেত্রে কি করবে, তারা কিন্তু একাধিক খতিয়ান এখানে উল্লেখ করতে পারে। তবে খতিয়ান একটা নাম্বার লেখার পরে একটা কমা দিয়ে তারপরে নেক্সট নাম্বারটাও তোমরা লিখতে পারো যদি একাধিক খতিয়ান নাম্বার থাকে সেক্ষেত্রে। এবং দাগ নাম্বারের ক্ষেত্রেও সেম রয়েছে। একাধিক দাগ নাম্বার থাকলে একটা দাগ নাম্বার লিখে তারপরে কমা দিয়ে পরবর্তী দাগ নাম্বার তোমরা লিখতে পারো। আর যদি একটাই থাকে সেক্ষেত্রে কোনো কমা দেওয়ার প্রয়োজন থাকছে না। এবং চাষযোগ্য জমির পরিমাণ সেটা একরে তোমাদের এখানে উল্লেখ করতে হবে। কত একর জমি আছে সেটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আরও খতিয়ানের তারিখ কিন্তু উল্লেখ করতে হবে। খতিয়ানের যে লেটেস্ট তারিখ সেটাই কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। সেটা বাংলার ভূমি অফিসিয়াল সাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো জমি দখলের ধরন। যে জমিটি তোমার নামে রয়েছে সেই জমিটি বর্তমানে সেটা কি তোমরা কিনেছো নাকি তোমাদের উত্তরাধিকারী সূত্রে তোমার কাছে আসছে, সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। যদি তোমরা কিনে থাকো সেটা হচ্ছে পারচেস তোমাদের এখানে উল্লেখ করতে হবে। আর যদি তোমাদের সেটা বাবার হতে পারে বা ঠাকুরদার জমি হতে পারে সেক্ষেত্রে ডেড অ্যান্ড মেশন তোমাদের এখানে উল্লেখ করতে হবে। বা যদি তোমরা নাম জারি করে তোমরা জমি পেয়েছো সেক্ষেত্রে ট্রান্সফার তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তো তোমাদের হিসেবে তোমরা এখানে ফিল করে দেবে 11 চ নাম্বার। বুঝতে পেরেছো? এরপরে আয়কর প্রদান করো কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকো ইয়েস, আর যদি ইনকাম ট্যাক্স না দাও সেক্ষেত্রে এখানে নো করে দেবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল করতে হবে। তারপরে তোমরা দেখতে পারবে স্বামী বা স্ত্রীর বিবরণ। আবেদনকারী যার নামে কৃষক বন্ধু আছে উনি যদি বিবাহিত হয় সেক্ষেত্রে এইটা ফিল করার প্রয়োজন থাকবে। বিবাহিত না হলে কিন্তু এটা প্রয়োজন থাকছে না। বোঝা গেল? আবেদনকারী যদি একজন মহিলা হয় সেক্ষেত্রে ওনার স্বামীর বিবরণ এখানে ফিল করতে হবে। এবং আবেদনকারী যদি একজন পুরুষ হয় সেক্ষেত্রে এখানে ওনার স্ত্রীর নাম কিন্তু ফিল করতে হবে। তো প্রথমে থাকবে স্বামী স্ত্রীর নাম। তো স্ত্রীর নাম হলে স্ত্রীর নাম উল্লেখ করতে হবে। স্ত্রীর ব্যাংকের ডিটেলস, ব্যাংকের শাখার নাম, IFSC কোড, এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধারযুক্ত ফোন নাম্বার যেটা আছে সেটা উল্লেখ করতে হবে। এরপরে আধার নাম্বার উল্লেখ করতে হবে স্ত্রীর। এরপরে রয়েছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে অ্যাসেম্বলি নাম্বার অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার। এরপরে পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার। এরপরে সিরিয়াল নাম্বার অর্থাৎ কত নাম্বারে ভোট আছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এটা হচ্ছে স্ত্রীর অথবা স্বামীর। আবেদনকারী যদি একজন পুরুষ হয় সেক্ষেত্রে স্ত্রীর বিবরণ কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে যদি তিনি বিবাহিত হয় সেক্ষেত্রে। এরপরে দেখো যদি স্ত্রী বা স্বামী যদি কৃষক বন্ধু সুবিধা ভোগী হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। অর্থাৎ যার নামে এটা ফিল করছো অর্থাৎ স্ত্রী অথবা স্বামী, তো কম বেশি স্ত্রীর নামেই থাকে সেক্ষেত্রে স্ত্রী যদি কৃষক বন্ধুর সুবিধাভোগী হয় সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। বোঝা গেল? এরপরে দেখো ঠিক একইভাবে SIR 2026 ASDD-তে যদি নাম চলে আসে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, না নো করতে হবে। এবং SIR-এর নাম বাদ পড়লে সেটা ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে সেটা যদি পেন্ডিং থাকে ইয়েস করতে হবে, না নো করতে হবে। CE-তে অ্যাপ্লাই করার পর সেটা যদি পেন্ডিং থাকে সেখানে ইয়েস করতে হবে, না নো করতে হবে বাকিদের ক্ষেত্রে। PM কিষানের সুবিধাভোগী হ্যাঁ কি না সেটা উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ থাকে ইয়েস, আর না থাকলে নো করতে হবে। এরপরে বলা আছে স্ত্রীর প্রধান পেশা কি। স্ত্রীর প্রধান পেশা কি এখানে উল্লেখ করতে হবে। স্ত্রী যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে উল্লেখ করতে হবে। আর যদি কোনো কাজের সাথে যুক্ত নেই সেক্ষেত্রে তোমরা হাউস ওয়াইফও কিন্তু তোমাদের এখানে মেনশন করতে পারো। তো আশা রাখছি বুঝতে পারলে। তো এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের সঠিকভাবে এই ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু তোমাদের জমা করতে হবে। এখানে ভুল করলে কিন্তু তোমাদের যে কৃষক বন্ধু স্কিম সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেখে শুনে ফিল করবে। তাতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে। আর তাতেও যদি সমস্যা হয় অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে একবার কথা বলে নেবে।